এদিকে আজকের সবথেকে বড় খবর, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার নিমিত্তে চরম ক্ষেপেছে ইরান। ইহুদি রাষ্ট্র ইসরায়েলের দিন ফুরিয়ে আসলো। ইসরায়েলকে মাত্র 2 ঘণ্টায় লণ্ডভণ্ড করে দেবে ইরান। ইরান প্রকাশ্যে আনল বিস্ময়কর অস্ত্র। থাকছে এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন। ইরান চাইলে মাত্র 2 ঘণ্টায় ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারবে, এমনই বিস্ফোরক দাবি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্রদেশ ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। যেখানে ইসরায়েলকে সামরিকভাবে সব ধরনের সহায়তা যুক্তরাষ্ট্র দেয়, সেখানে এমন বক্তব্য স্বাভাবিকভাবেই বিস্ময় সৃষ্টি করেছে। তবে কি ইরান এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র দেশটিকে ভয় পেতে শুরু করেছে? নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে ইসরায়েল 2 ঘণ্টাও টিকে থাকতে পারত না। তার মতে এই কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ওয়াশিংটনের পদক্ষেপই ইরানকে সেই সক্ষমতা অর্জন থেকে দূরে রেখেছে বলে তিনি দাবি করেন। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইরানকে ঘিরে নতুন একটি সমঝোতার কথা সামনে আসছে, কিন্তু সেই সমঝোতার পথ মোটেও সহজ ছিল না। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইসরায়েলের কিছু সামরিক পদক্ষেপ প্রায় পুরো প্রক্রিয়াটিকেই বিপদের মুখে ফেলে দিয়েছিল। বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই হামলা চূড়ান্ত চুক্তিকে প্রায় ভেস্তে দিতে বসেছিল। এমনকি নিজের দীর্ঘদিনের মিত্র নেতানিয়াহুকেও ছাড় দেননি ট্রাম্প। তিনি বলেন, তিনি খুবই কঠিন একজন মানুষ। এই মন্তব্য শুধু 2 নেতার সম্পর্ক নিয়েই প্রশ্ন তুলছে না, বরং মধ্যপ্রাচ্য নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের কৌশলগত অবস্থানের পার্থক্যও সামনে নিয়ে আসছে। তবে তার বক্তব্যে গুরুত্বপূর্ণ অংশ ছিল ইরানের বিষয়ে তার মূল্যায়ন। ট্রাম্প দাবি করেন, তারা তৃতীয় হামলা চায়নি, তারা বেঁচে থাকতে চায়। এই সংক্ষিপ্ত বাক্যই ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র মনে করছে সামরিক চাপই ইরানকে সমঝোতার পথে এনেছে। যদিও তেহরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যের জন্য এবং তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করে না। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে নতুন ইতিহাস গড়তে চলেছে ইরানের আইআরজিসি বাহিনী। গোপন সেই বিস্ময়কর অস্ত্র প্রস্তুত করে রেখেছে ইরান। আমেরিকাকে ইরানের শেষ আলটিমেটাম। থাকছে এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন। আর যেন রক্ষা নেই আমেরিকার। ইরানের ফাঁদে পড়ে তাহলে কি মধ্যপ্রাচ্য থেকে পালাতেই হবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে? এরই মাঝে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী হুঁশিয়ার করেই জানিয়েছে, সাম্প্রতিক সমঝোতামূলক চুক্তির কোনো প্রকার লঙ্ঘন হলেই যুক্তরাষ্ট্রকে পূর্বের চেয়েও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু মার্কিন সামরিক বাহিনীকে আসলে কোন ধরনের শাস্তি দিতে চলেছে তেহরান? সম্প্রতি মাত্র 1 ঘণ্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 8টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে নিজেদের সমর কৌশলের জানান দেয় ইরান। তবে কি পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিনীদের বিতাড়িত করার মাধ্যমেই নতুন ইতিহাস গড়তে চলেছে তেহরান? সম্প্রতি ইরানের সাথে শান্তি চুক্তির পর গত প্রায় 2 সপ্তাহে বেশ কয়েকবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রতিশ্রুতি দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইহুদিবাদীদের আগ্রাসী হতে সবুজ সংকেত দিয়েছেন। যুদ্ধবিরতির আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল যে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার পুরো দায়িত্ব থাকবে ইরানের কাছে। কিন্তু মার্কিন প্রশাসন এক প্রকার উদ্দেশ্য প্রণোদিতভাবেই বৈশ্বিক এই সামুদ্রিক রুটটির নিরাপত্তা পরিস্থিতিতে বিঘ্ন ঘটানোর পায়তারা চালাচ্ছে, যার কারণেই সম্প্রতি ইরানের কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হয় মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এসব চক্রান্তের মাধ্যমেই ট্রাম্প তার উদ্দেশ্য পূরণ করতে চাইছেন এমন অভিযোগ এনে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির বরাতে দেশটির সংবাদ মাধ্যম দেফা প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানকে দুর্বল করার পায়তারা এখনো চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু যুদ্ধক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী এই অঞ্চলে ইহুদিবাদীদের নির্মম শাস্তির মুখোমুখি করেছে। যুক্তরাষ্ট্রের অপকর্মের জবাবে কুয়েত ও বাহরাইন সহ এই অঞ্চলে থাকা মার্কিনীদের 8টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তাদেরকে কোণঠাসা করেছে আইআরজিসি। আর জানিয়ে দেব, ইরানের আকাশসীমা থেকে ঝাঁকে ঝাঁকে ফিরে আসছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এবং অত্যাধুনিক ড্রোন। কিন্তু কেন, কি রয়েছে ইরানের আকাশে? বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ হয়েও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের যুদ্ধে ইরানকে হার মানাতে পারেনি। ইসরায়েলকে সঙ্গে নিয়েও ইরানের মেরুদণ্ডকে বাঁকাতে পারছে না তারা। উল্টো বড় ধরনের বিমান কিংবা ড্রোন আক্রমণ সাজিয়েও ইরানের আকাশসীমা থেকে অনেক সময় ফিরে এসেছে যুদ্ধবহর। কি আছে ইরানের আকাশে? কেন বারবার হিসেব কষতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? ট্রাম্প কখনো বলছেন ইরানে কঠোর হামলা চালানো হবে, কখনো বলছেন ইরানকে চরম শিক্ষা দেওয়া হবে। এমন হুঁশিয়ারির পর যুক্তরাষ্ট্র কয়েক দফা হামলাও চালিয়েছে, কিন্তু সেই হামলাগুলো ঠিক ট্রাম্প যতটা কঠোর হুঙ্কার দিয়ে বলছেন তার চেয়ে অনেক বেশি দুর্বল হামলা করছেন। সমরবিদদের এমন মন্তব্য নতুন করে ভাবিয়ে তুলেছে বিশ্লেষকদের। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় 3.5 কোটি মানুষ, প্রায় 90টি দেশের উপস্থিতি। খামেনির জানাজায় হচ্ছে বিশ্ব রেকর্ড। থাকছে এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন। শহীদ ইমাম আয়াতুল্লাহ আলী খামেনেই মৃত্যুর পর অনন্য নজির তৈরি করলেন মানব জাতির ইতিহাসে। 4 জুলাই শুরু হচ্ছে ইমাম আয়াতুল্লাহ আলী খামেনেইর দাফন ক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা। আর এই দিন পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো 3.5 কোটি মানুষ এই মহান বীরের জানাজাতে শরীক হতে যাচ্ছে। প্রাথমিক সব অনুমানকে ছাপিয়ে গিয়ে গতকাল অর্থাৎ 30শে জুন
ইরানের সরকারি কর্তৃপক্ষ সার্ভে করবার পর সর্বশেষ রিপোর্ট প্রকাশ করেছে শুধুমাত্র তেহরান শহরেই 3,40,00,000 মানুষ জড়ো হতে যাচ্ছেন। পৃথিবীর 90টা দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিরা দলে দলে যোগ দিচ্ছেন শেষ সম্মাননা জানাতে এই শহীদ বীর আয়াতুল্লাহ আলী খামেনেই, যার 47 বছরের বর্ণাঢ্য জীবনে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরানকে তথা মানব জাতির একটা বৃহত্তর অংশকে তিনি নেতৃত্ব দিয়েছেন। আপোষহীন মানসিকতায় ইরানকে গড়ে তুলেছে পৃথিবীর এক দুর্ভেদ্য দেশ হিসেবে। আর তার মৃত্যুর সাথেই ইরানে এলো সেই স্বর্ণালী জয়, আমেরিকা সাম্রাজ্যকে মুখোমুখি যুদ্ধে পরাস্ত করে ইসরায়েল রাষ্ট্রের শিরদাঁড়াকে ভেঙে দিয়ে গোটা পৃথিবীতে এখন ইরান জাতি রূপকথা সৃষ্টি করেছে। আর সেই রূপকথার নেপথ্যে আসল যিনি নায়ক তিনি হলেন ইমাম আয়াতুল্লাহ আলী খামেনেই। সুতরাং গোটা পৃথিবীব্যাপী একজন মানুষকে নিয়ে বর্তমানে চর্চা চলছে। তিনি মানুষ হয়ে জন্মেও মানব জীবনের সকল সীমানাকে ছাড়িয়ে তিনি অতিকায় মহামানবের জীবন স্পর্শ করেছেন। তার অটল আদর্শ, নির্ভীকতা এবং মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেওয়া, এইভাবে যখন সারা ইরানের মানুষের জন্য নিরাপত্তা দেওয়া যায়নি তখন ইমাম আয়াতুল্লাহ খামেনেই নিজে কোনো নিরাপদ জায়গায় আশ্রয় গ্রহণ করেননি। 88 বছর বয়সেও তিনি আমেরিকার বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে গিয়েছেন এবং মৃত্যু অবশ্যম্ভাবী জেনেও তিনি কোনো নিরাপদ আশ্রয়ে যাননি এবং আমেরিকার বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন। 1979 সালে পৃথিবীতে প্রথমবারের মতো ইসলামিক রিপাবলিক গড়ে তুলেছিল ইরান। আর সেই সরকারে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির যোগ্য সঙ্গী হিসেবে সঙ্গত দিয়েছিলেন তারই ছাত্র ইমাম আয়াতুল্লাহ খামেনেই। এবং ইমাম খোমেনির মৃত্যুর পর থেকে 37 বছর ধরে একটু একটু করে ইরানকে গড়ে তুলেছিলেন আজকের এই দিনের জন্য। মার্কিন সাম্রাজ্যের সঙ্গে মুখোমুখি যুদ্ধে বিজয়ী হওয়ার সকল রসদ যিনি দিয়েছিলেন তিনি এই আয়াতুল্লাহ খামেনেই। সুতরাং গোটা পৃথিবীতে এই মুহূর্তে আয়াতুল্লাহ খামেনির দাফন ক্রিয়াকে ঘিরে সীমাহীন উৎসাহ, সীমাহীন উন্মাদনা, বাঁধ ভাঙা দুঃখ, শোক এবং গভীর শ্রদ্ধায় এখন পৃথিবীর বিরাট অংশের মানুষ সমবেত হতে যাচ্ছেন 4 জুলাই তেহরান শহরে। প্রত্যেকে একটাই জিনিস চাইছেন, শেষবারের মতো এই মহান নায়ককে শ্রদ্ধা নিবেদন করা, তার জানাজায় শরীক হওয়া। পৃথিবীতে এই প্রথমবারের মতো কোন একজন মুর্দার জানাজাতে 3.5 কোটি মানুষ একত্রিত হচ্ছেন। এক সর্বকালের বিষয় হয়ে থাকবে আগামী দিনের পৃথিবীতে। কোনোদিন কোনো মানুষ এত বিপুল সংখ্যক মানুষকে জানাজায় পাবেন এটা আগামী কয়েকশো বছরে হয়তো অপূর্ণ থাকবে। তাই এই বিরল মুহূর্তের সাক্ষী থাকতে চাইছেন পৃথিবীর অগণিত মানুষ। ইরানের শিয়া সুন্নি নির্বিশেষে ইরানের 34% মানুষ এই জানাজাতে শরীক হচ্ছেন। তাছাড়াও পার্শ্ববর্তী যতগুলো মধ্যপ্রাচ্যের দেশ রয়েছে এমনকি পাকিস্তান, আফগানিস্তান সহ অগণিত মানুষ এখন ইরানের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। এবং প্রশ্ন হলো এত বিপুল সংখ্যক মানুষকে তেহরান শহরে কিভাবে জায়গা দেবে? তাদের জন্য যে বিপুল পরিমাণে খাবার, পানীয় জল, নামাজের জায়গা, লক্ষ লক্ষ গাড়ি যেগুলো তেহরান শহরে ঢুকবে তাদের সুস্থ ব্যবস্থাপনা করা এক বিরাট বড় চ্যালেঞ্জ। ইরান আমেরিকাকে যুদ্ধে হারিয়ে যেভাবে ইতিহাস তৈরি করেছে, এই 3.5 কোটি মানুষের জানাজা যদি সফলভাবে ইরান আয়োজন করতে পারে, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে মানব জাতির ইতিহাসে এটাও একটা অনন্য ইতিহাস হয়ে থাকবে ইরান সরকারের সাফল্য হিসেবে। সবশেষে দেখবেন মার্কিন ট্রাম্পে পা না দিয়ে যুদ্ধের ঘোষণা দিয়েই দিল ইরান। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চূড়ান্ত আলটিমেটাম দিল ইরানের আইআরজিসি বাহিনী। থাকছে সর্বশেষ প্রতিবেদন। যুদ্ধবিরতির আড়ালে ওয়াশিংটন কি তবে বড় কোনো ষড়যন্ত্রের ছক কষছে? 10 দিনের মাথায় মার্কিন হামলার কড়া জবাব দিতে প্রস্তুত তেহরান। দোহায় মুখোমুখি বৈঠক না হলেও লেবানন পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনকে চূড়ান্ত আলটিমেটাম দিয়েছে ইরান। শর্ত না মানলে বন্ধ হবে পরবর্তী ধাপের আলোচনা। আর কতদূর এগোবে এই মনস্তান্ত্রিক যুদ্ধ জানতে এখনই সাবস্ক্রাইব করুন। লেবাননে আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি খবর আছে দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানের উপর হামলা চালানোর জন্য যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে আলোচনা করেছেন। তাহলে ইরানের উপর কি নতুন করে হামলা হতে যাচ্ছে? এদিকে ইরানের উপর হামলার ব্যাপারে অন্য একটি সূত্র থেকে, বিশেষ সূত্র থেকে আমি খবর পেলাম যে ইরাকের ভেতর দিয়ে ইরানে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে আমেরিকা এবং এই বিষয়টা মোকাবেলার জন্য ইরানের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাহলে কি যুদ্ধ নতুন করে অনিবার্য হয়ে উঠছে? এপাশে সৌদি আরবের সাথে আমেরিকার সম্পর্কে বড় রকমের ফাটল ধরেছে। সেই ফাটলের অংশ হিসেবে সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সফর করলেও সৌদি আরব সফর করেনি। আবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি G7 সম্মেলনে যোগ দিতে যাননি। আমেরিকা হুমকি দিয়েছে এখানে সৌদি আরব যদি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক খারাপ করে তাহলে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়তো তাদের কাছে আর বিক্রি করা নাও হতে পারে। তাহলে সৌদি আরব কি করবে? এখানে সাথে আরেকটা প্রশ্ন থাকে, সৌদি আরব কি আমেরিকার এই চাপের মুখে টিকে থাকতে পারবে? সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলার প্রশ্ন আছে সেটি হচ্ছে হরমুজ প্রণালী যতই চাপাচাপি করুক আমেরিকা, ইরান সরাসরি ঘোষণা করেছে কোনো চাপের কাছে মাথা নত তো তারা করবেই না, বরং হরমুজ প্রণালী কমপ্লিটলি ইরান নিয়ন্ত্রণ করবে, এখানে কোনো আপোষ হবে না। তাহলে আমেরিকার সাথে যে আলাপ আলোচনা চলছে সেগুলো নিয়ে কি হবে?
সুপ্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই এখনকার ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এই আবেদন আমার সেই বরাবরের মতোই থাকছে। একই সাথে আমি আশা করব যে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, চলুন মূল আলোচনা চলে যাই। সর্বপ্রথম আলোচনা হচ্ছে ইরানের উপরে হামলা চালানোর জন্য আবার নতুন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা শুরু করেছেন এবং এর ভেতরে তিনি মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে আলোচনা করেছেন। তার মানে আছে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে যখন ইরানের উপরে নতুন করে হামলার ব্যাপারে আলোচনা করা হচ্ছে, তাহলে যুদ্ধ যে আবার অনিবার্য হয়ে উঠছে এ কথা বলতে আর সন্দেহ নেই, দ্বিধা নেই, সংশয় নেই। তার মানে এখন যুদ্ধ অনিবার্য। প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেক চাপাচাপি করে, জোরাজোরি করে, অনুরোধ করে, বিভিন্ন দেশকে সুপারিশ করে ইরানকে যুদ্ধবিরতি চুক্তিতে এনেছে এবং 14 দফা সমঝোতা স্মারকে সই করিয়েছে। এত কিছুর পরে যদি আবার নতুন করে ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর পরিকল্পনা করে, হামলা চালানোর ব্যাপারে আলোচনা করে, তাহলে কি দরকার ছিল এই যুদ্ধবিরতির এবং এই সমঝোতা স্মারকে সই করার? তাহলে যুদ্ধই করতো। ইরান তো যুদ্ধই করতে চেয়েছিল। এখানে প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কি তার নিজের ইচ্ছায় যুদ্ধ করতে চাইছেন নাকি অন্যের কারো ইচ্ছা বাস্তবায়ন করতে এই যুদ্ধ করতে হচ্ছে তাকে? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্পের ভিতরে আমরা যা দেখেছি তা হচ্ছে যে তিনি আসলে যুদ্ধ করতে চাইছিলেন না। তবে ইসরায়েলি লবি নেতানিয়াহু, তাদের কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপরে বড় রকমের চাপ আছে এবং তারা চায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে, ইরানকে পরাজিত করে, ইরানকে দখল করে, ইরানকে নিয়ন্ত্রণে নিয়ে তারপরে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে, যাতে তাদের সামনে আর কোনো বাধা না থাকে। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত ধারণা, ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ইচ্ছার চেয়ে অন্যের ইচ্ছা পূরণের জন্য তাকে এই যুদ্ধ করতে হচ্ছে। এর বাইরে যাওয়ার ক্ষমতা তাদের নেই। এখন ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন বাহিনী তাহলে কিভাবে হামলা চালাবে? আগের বার তো এই যে গত 40 দিনে যে যুদ্ধটা হয়ে গেল বা এখনো মাঝে মাঝে টুকটাক যে যুদ্ধ হচ্ছে, তাতে তো তারা বিমান শক্তির উপর ভরসা করেছিল, নৌ শক্তির উপর ভরসা করেছিল। এবার বিভিন্ন সূত্র থেকে, বিশেষ করে আমি বললাম যে আমি একটা বিশেষ সূত্র থেকে খবর পাচ্ছি যে তারা, অর্থাৎ আমেরিকা, ইরাকের ভেতর দিয়ে ইরানে হামলা চালানোর পরিকল্পনা করছে। তার মানে স্থল অভিযান। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এর আগে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালাতে চেয়েছিল। স্থল অভিযান চালালে তার পরিণতি কি হবে সেটা আমরা দেখবো, দেখার অপেক্ষায় থাকবো। কিন্তু পরিস্থিতি যে খুব ভয়াবহ হবে এতে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে আমেরিকা তো তার পুরো সেনাবাহিনী, সামরিক বাহিনী এখানে আনতে পারবে না। স্থল বাহিনীর সাথে নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই হেল্প করবে, ঠিক আছে। ইরান তো বসে থাকবে না। ইরানের 10 লাখ সামরিক বাহিনীর সদস্য, তারা সবাই মাতৃভূমি রক্ষা করার জন্য লড়াই করবে। আমেরিকার সেনারা কিন্তু মাতৃভূমি রক্ষার জন্য লড়াই করতে আসবে না। যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর চেষ্টা করে আমেরিকা, তাহলে সেখানে ইসরায়েলের বাহিনীও যোগ দেবে, এতে কোনো সন্দেহ নেই। ইসরায়েলের বাহিনী যোগ দিলেই তার মানে দাঁড়াচ্ছে যে যুদ্ধটা কিন্তু বৃহৎ পরিসরে ছড়িয়ে দেবে। তখন ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা থেকে শুরু করে হুতি যোদ্ধারা সবাই একেবারে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে। এবং একটা বিষয় আপনারা খেয়াল করেন, এই যে গত 40 দিনে যে যুদ্ধ গেছে, সেই যুদ্ধে কিন্তু ইরাকের প্রতিরোধ বাহিনী কিন্তু পুরোপুরি জড়ায়নি, হিজবুল্লাহ কিন্তু পুরোপুরি জড়ায়নি, হুতিরাও কিন্তু পুরোপুরি জড়ায়নি। তাদের সবার সামরিক শক্তি কিন্তু পুরোপুরি শেষ করতে চায়নি, অপেক্ষায় রয়েছে। এবং তারা জানে, তারা বুঝতে পারে এবং ধারণায় রেখেছে যে চূড়ান্ত লড়াই এটা নয়, চূড়ান্ত লড়াই আসবে। অতএব চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রত্যেকের শক্তি রিজার্ভ করে রাখার চেষ্টা করেছে। আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকা যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে বৃহত্তর একটা আঞ্চলিক যুদ্ধ সংঘাত শুরু হবে এবং এর আগুন আরও বহুদূর ছড়িয়ে পড়বে, ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে। এবং ইরান তো পরিষ্কার করে বলেই রেখেছে যে যদি আমেরিকা ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর চেষ্টা করে, স্থল অভিযান, তাহলে তাদের জন্য মধ্যপ্রাচ্য একদম পুরোটাই হবে গোরস্থান। ইরানের সাবেক স্পিকার, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি মারা গেছেন, শহীদ হয়েছেন, ডক্টর আলী লারিজানি, তিনি বলেছিলেন যে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর কোনো রকম চিন্তা করে বা চেষ্টা করে, তাহলে তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে যাবে। মানে পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে গেলে তারা স্থল অভিযানের চেষ্টা করবে, চিন্তা করবে, এটা স্বাভাবিক। তবে সেটা সহজ হবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে বড় রকমের যুদ্ধ ছড়িয়ে পড়বে। এবং এটা হতে পারে আরও বড় কিছু, আমি সেই কথা এখন বলবো না, পরিস্থিতি দেখে পরের কোনো একটা ভিডিওতে বলবো। এদিকে আমরা যা জানতে পারছি, সৌদি আরবের সাথে কিন্তু আমেরিকার বড় রকমের ফাটল দেখা দিয়েছে। ফাটল দেখা দিয়েছে এই কারণে, আমেরিকা বলছে যে যুদ্ধে তারা সহযোগিতা করছে না, সৌদি আরব সহযোগিতা করছে না ইরানের বিরুদ্ধে যুদ্ধে। কেন এই অভিযোগ? আপনাদের মনে আছে, হরমুজ নদীতে ইরান যে নিয়ন্ত্রণ আরোপ করলো, এই নিয়ন্ত্রণ আরোপ করার পরে যখন আমেরিকার কোনো কিছুতে কিছু করতে পারলো না, তখন তো যুদ্ধবিরতি হলো পাকিস্তানে। 8 এপ্রিল যুদ্ধবিরতি হলো এবং 12 এপ্রিল পাকিস্তানে আলোচনা হয়েছিল। তার 2 দিন পরে গিয়ে হরমুজ নদীতে আমেরিকা নৌ ব্লকেট শুরু করলো, যেটা ইরান বলে যে যুদ্ধবিরতি লঙ্ঘনের সামিল।
তার কয়েকদিন পরে আরেকটা অপারেশন চালাতে চেয়েছিল, যার নাম দিয়েছিল অপারেশন ফ্রিডম। এই অপারেশন ফ্রিডম চালানোর সময় সৌদি আরব তার আকাশপথ কিংবা ভূমি ব্যবহার করতে দেয়নি আমেরিকাকে। এটা কিন্তু তখনও একটা খবর বের হয়েছিল। এই যে আকাশপথ এবং ভূমি ব্যবহার করতে দেয়নি আমেরিকাকে, এর জন্য আমেরিকা ক্ষিপ্ত হয়েছে। এরপরে দুই দেশের সম্পর্কে কিন্তু টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এই সম্পর্কে টানাপোড়েন সৃষ্টির পরে এই তো কিছুদিন আগে ফ্রান্সের একটি শহরে G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো। সেই সম্মেলনে সৌদি যুবরাজকে দাওয়াত দিয়েছিল, কিন্তু সৌদি যুবরাজ সেই সম্মেলনে যাননি। এরপর মার্কো রুবিও, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তিনি বাহরাইনে একটা অনুষ্ঠানে এসে বক্তৃতা করে গেছেন এই যুদ্ধ এই সমস্ত বিষয় নিয়েই, কিন্তু তিনি সৌদি আরবে যাননি সম্পর্ক খারাপ হওয়ার কারণে। এখন ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিচ্ছে যে সৌদি আরবের সাথে আমেরিকার ব্যাপক টানাপোড়েন সৃষ্টি হয়েছে এবং এই কারণে দুই পক্ষের এই যে কূটনৈতিক সম্পর্কও খারাপ হয়েছে। সৌদি যুবরাজ যাননি G7 সম্মেলনে, আর মার্কো রুবিও সৌদি সফর করেননি। এই জায়গা থেকে বলছে যে মার্কিন প্রশাসন সৌদি আরবকে হুমকি দিচ্ছে। সৌদি আরবের যে আকাশ নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক অ্যাক্সেস ছিল, বিশেষ করে প্যাট্রিয়ট এবং থার্ড, এগুলো হয়তো আমেরিকা আর সৌদি আরবকে দেবে না। এখানে আমার কাছে মনে হচ্ছে সৌদি আরব এগুলো আর চাইবেও না, কারণ তারা দেখেছে যে এই থার্ড এবং প্যাট্রিয়ট মোতায়েন থাকার পরেও ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কিভাবে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস থেকে শুরু করে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সব জায়গায় কিভাবে হামলা চালিয়েছে ইরান, এটা সবাই জানে। এবং আমেরিকার সামরিক বাহিনী বিপর্যস্ত হয়ে পড়েছিল, পর্যদস্ত হয়ে গেছে, ঘাঁটিগুলো সব ধ্বংস হয়ে গেছে। এখন মধ্যপ্রাচ্যে কোনো ঘাঁটি ব্যবহার করার মতো নেই। এই জায়গা থেকে সৌদি আরব খুব পরিষ্কার করে জানে যে আমেরিকার থার্ড আর পেট্রিয়ট কি করতে পারে। সেই থার্ড আর পেট্রিয়ট সিস্টেমই তো ধ্বংস হয়ে গেছে। শুধু তাই না, এইগুলো ধ্বংস হয়ে যাওয়ার পরে অভাব পূরণের জন্য দক্ষিণ কোরিয়া থেকে থার্ড আনা হয়েছিল, যা দক্ষিণ কোরিয়ার কাছে বেচা। সেই জিনিস নিয়ে এসে এখানে আপাতত প্রতিরক্ষা ব্যবস্থার চেষ্টা করেছে। তাহলে থার্ড আর পেট্রিয়ট কতটুকু কার্যকর্তা তো বোঝাই যাচ্ছে। ফলে সৌদি আরব আমেরিকার অস্ত্রের দিকে আর ঝুঁকবে না, ওইদিকে যাবে না, আমার কাছে মনে হচ্ছে যাবে না। একদম অ্যাকুরেটলি এইভাবে আমি বলবো না, তবে সৌদি আরবকে এই সমস্ত অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে না এই কারণে সৌদি আরব ভয় পাবে, আমার কাছে মনে হয় তা না। কারণ সৌদি আরব এখন মেইনলি রাশিয়া, চীন এবং ইরানের সাথে সম্পর্কটা মেনটেন করে চলার চেষ্টা করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরানকে ভয় দেখিয়ে এতদিন, ইরানের ভয় দেখিয়ে এতদিন সৌদি আরবের কাছে, আরব দেশগুলোর কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে, সেই ইরান যদি তাদেরকে গ্যারান্টি দেয় যে আমি ভাই তোমাদের উপরে আগ্রাসন চালাবো না, হামলা করবো না, তোমাদের সাথে আমার যুদ্ধ নেই, আমরা এইভাবে আঞ্চলিক শান্তি বজায় রাখবো, একটা চুক্তি যদি সই করে, তাহলে তো এই কোটি কোটি ডলারের অস্ত্র কেনার কোনো প্রয়োজন নেই। এদের এই টাকা, এদের এই অর্থ অন্য কাজে লাগাতে পারবে, দেশের মানুষের কাজে লাগাতে পারবে, দেশের উন্নয়নের কাজে লাগাতে পারবে। এগুলো বুঝে যাচ্ছে এখন, যার কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকার ভাত মারা হবে, যা পরিস্থিতি তা আছে। আমি আমার মতো করে ব্যাখ্যা করছি না, এই যে খবরগুলো বলছি এই খবরগুলো কিন্তু মেইনলি ওয়াল স্ট্রিট জার্নাল থেকে আমি আমার মতো করে মূল খবর দিয়ে তারপর ব্যাখ্যা করছি আমার মতো করে, ঘটনা কোথায় যেতে পারে, কি হতে পারে। এর পাশে হরমুজ প্রণালী নিয়ে কিন্তু ইরানের সাথে আমেরিকার ব্যাপক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালী কার কন্ট্রোলে থাকবে, কিভাবে কন্ট্রোলে থাকবে, এটা কিন্তু 14 দফা সমঝোতার যেটা স্মারক সই হয়েছে সেই স্মারকেই বলা আছে। ইরান এটা বলছে, ইরান দাবি করছে যে সেখানে ইরানকে এই অথরিটি দেওয়া হয়েছে যে এই সমঝোতা সইয়ের পরে 60 দিন ইরান এখান থেকে কোনো টোল নিতে পারবে না এবং এটা মুক্ত থাকবে। 60 দিন পরে গিয়ে ইরান নিজের কন্ট্রোলে নেবে এবং সেখানে তার মতো করে ব্যবস্থাপনা চালাবে। আর ইরান বলছে যে এখানে যেহেতু আমার মালিকানাধীন ভূখণ্ড, আমার মালিকানাধীন পানিসীমা, অতএব এখানে চলতে হলে টোল দিতে হবে, কারণ এখানকার পরিবেশ এবং আদালতের অনেক ব্যাপার আছে যেগুলো মেনটেন করার জন্য আমাকে খরচ করতে হয়। এর ক্ষতির শিকার আমরাই হই। সেই জায়গা থেকে যুক্তিতে যদি না পারে তাহলে আমেরিকা ইরানের সাথে আবার নতুন করে সংঘাতে জড়িয়ে পড়তে পারে। নতুন করে সংঘাতে জড়িয়ে পড়লে ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হচ্ছে যে আমেরিকা যদি নতুন করে সংঘাতে জড়ায় তাহলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। ইরানের পক্ষে একদম বলা হয়েছে গতকালকে যে আমরা কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত আছি, তবে আমেরিকা তার যে কথা দিয়েছে সমঝোতা স্মারকে সেই কথাগুলো, সেই ওয়াদাগুলো পালন করে কিনা সেটা আমরা দেখছি। যদি পালন না করে তাহলে আমরা তাদের সাথে আলোচনা করবো না। তারা যদি যুদ্ধ ফেরে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। সুপ্রিয় দর্শক, এই হয়েছে পরিস্থিতি। তার মানে মধ্যপ্রাচ্য নতুন করে আবার উত্তপ্ত হয়ে উঠছে। আমেরিকা এবং ইরানের ভেতর নতুন করে সংঘাতের সম্ভাবনা বা আশঙ্কা অনেক বেশি জোরালো। এই পরিস্থিতিতে আসলে কোথায় যাবে এবং কোথায় গিয়ে শেষ হবে আমি জানি না। তবে আমেরিকা যেভাবে প্ল্যান করছে ভেতরে তাতে কথা পরিষ্কার হবে যে তারা কূটনীতির আড়ালে বা কূটনৈতিক সংলাপ বা আলোচনার আড়ালে আবারও আগের মতোই ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিল এবং এটা কূটনীতিকে পেছন থেকে ছুরি মারা হলো। এটা প্রকৃতপক্ষে এই বার্তা দেয় আমেরিকা সারা বিশ্বের কাছে যে তারা কূটনীতিতে বিশ্বাসী না। এটা আমেরিকার জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে। আমেরিকা এই ক্ষতি করতে চায় কিনা সেটা তাদের ভাবা উচিত। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাই। আপনারা কি ভাবছেন, আমেরিকা কি আসলেই নতুন করে ইরানের বিরুদ্ধে হামলার
নতুন করে ইরানের বিরুদ্ধে হামলার কোনো পরিকল্পনা করছেন, এবং সেটা কি স্থল অভিযান? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। যুদ্ধবিরতির আড়ালে ওয়াশিংটন কি তবে বড় কোনো ষড়যন্ত্রের ছক কষছে? 10 দিনের মাথায় মার্কিন হামলার কড়া জবাব দিতে প্রস্তুত তেহরান। দোহায় মুখোমুখি বৈঠক না হলেও লেবানন পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনকে চূড়ান্ত আলটিমেটাম দিয়েছে ইরান। শর্ত না মানলে বন্ধ হবে পরবর্তী ধাপের আলোচনা। আর কতদূর এগোবে এই মনস্তান্ত্রিক যুদ্ধ জানতে এখনই সাবস্ক্রাইব করুন। লেবাননে আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। লেবাননে আগ্রাসন বন্ধ সহ সমঝোতা স্মারকের সব শর্ত বাস্তবায়িত না হলে ইরান আবারও যুদ্ধে ফিরতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আলোচক দলের প্রধান ও পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। তিনি জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী লেবানন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শর্ত ভঙ্গ হলে আলোচনার পরবর্তী ধাপে না যাওয়ার ব্যাপারেও স্পষ্ট বার্তা দিয়েছে তারা। সমঝোতা স্মারক সই হওয়ার পরও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। সংঘাত সাময়িকভাবে থামলেও চূড়ান্ত চুক্তির ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা কিন্তু কাটেনি। বর্তমানে দুই দেশের প্রতিনিধিরাই কাতারের দোহায় অবস্থান করছেন এবং কাতারি প্রতিনিধিদের সাথে আলাদা বৈঠক করছেন। এখানে পাকিস্তান মাইনাস হয়ে গেছে, কিভাবে তা পরে বলছি। তবে এই দফায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি মুখোমুখি বসার কোনো সম্ভাবনা নেই। মুখোমুখি বৈঠক না হলেও দুপক্ষের মধ্যে কারিগরি আলোচনা চলছে বলে নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার। ইরানের স্পিকার গালিফভ জানান, আপাতত তারা সমঝোতা স্মারক মেনে চলতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে লেবাননের যুদ্ধ বন্ধ এবং দেশটির সার্বভৌমত্ব পুনরুদ্ধারের বিষয়টি তদারকির লক্ষ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও লেবাননের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন। বন্ধুরা, এখানে কিন্তু একটা বড় খেলা হয়ে গেছে। আপনারা কি সেটা ধরতে পেরেছেন? ইসলামাবাদ বৈঠক প্রথম হলো, পাকিস্তান এটার মধ্যস্থতা করলো 40 দিনের বড় যুদ্ধের পরে। তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র সামনে নিয়ে আসলো এবং প্রথম দফা আলোচনা ইসলামাবাদে হয়েছিল, দ্বিতীয় দফা আলোচনা ইসলামাবাদে হয়নি, পরে কাতার সামনে চলে আসলো। কেন পাকিস্তান পিছিয়ে পড়লো? কারণ হচ্ছে পাকিস্তানের ভেতরে আবার শুরু হয়েছে অস্থিরতা, এবং অস্থিরতার পেছনে ভারত কাজ করছে এবং আফগানিস্তানকে দিয়ে কাজ করাচ্ছে তারা। এই নিরাপত্তাহীনতার কারণে কিন্তু বৈঠকটা এখন হচ্ছে কাতারের দিকে। পাকিস্তানের ইমেজটা বাড়ছিল, কিন্তু ভারতীয় চালের কারণে পাকিস্তান এখানে মাত হয়ে গেছে। পরবর্তীতে দেখা যাক আর কোনো বৈঠক পাকিস্তানে হয় কিনা, যদি শান্তিপূর্ণ অবস্থায় ফিরে আসে পাকিস্তান। এদিকে গালিফভ আরো দাবি করেন, সমঝোতার শর্ত অনুযায়ী মাইন অপসারণ সহ হরমুজ প্রণালীর যাবতীয় প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে ইরান। চুক্তি বাস্তবায়নের অংশ হিসাবে আগামী 60 দিনে গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে যাতায়াতকারী কোনো জাহাজ থেকে কোনো প্রকার ফি আদায় করবে না তেহরান। তবে লেবানন সহ প্রথম 5টি শর্তের বাস্তবায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত চুক্তির পরবর্তী ধাপে তারা অগ্রসর হবে না। মার্কিন ইরান যুদ্ধ সংঘাতের নতুন ছক। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। সংবাদ মাধ্যমের দাবি, যুদ্ধবিরতির আড়ালে তেহরানের বিরুদ্ধে একটি দীর্ঘমেয়াদী মাইন্ড গেমের ছক সাজাচ্ছে ওয়াশিংটন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরানকে পুরোপুরি বাগে আনতে ভেতরে ভিন্ন কোনো বড় ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন। এই উত্তেজনা পারদ আরো বাড়িয়ে দিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের সাম্প্রতিক কিছু দৌড়ঝাঁপ। জানা গেছে, গত 18 জুন ইরানের সাথে একটি সাময়িক সমঝোতা চুক্তি হওয়ার মাত্র 10 দিনের মাথায় দেশটির উপকূলীয় অঞ্চলে বিচ্ছিন্ন হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেনের সাথে ট্রাম্পের দফায় দফায় বৈঠকের পর এই হামলার ঘটনা ঘটে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের কালো মেঘ ডেকে এনেছে। গত 2 দিন কোনো হামলা হয়নি, এটা ভালো কথা, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে পুরো প্রক্রিয়াটা সাজিয়ে 6 লাখের মতো সৈন্য আর ওইদিকে কুর্দি বাহিনীকে ঠিক করে ইরানে স্থল অভিযান চালানোর মতো দুঃসাহস তারা দেখাবে, শেষ কামড়টা তারা মারবে। ইরানও বসে নেই, ইরানও তৈরি হয়ে বসে আছে। আর এই ব্যাপারে বিশ্লেষকদের মত হচ্ছে, ট্রাম্প প্রশাসন এখনই কোনো বৃহৎ বা সর্বাত্মক স্থল অভিযানে জড়াতে চাচ্ছে না, সময় নিয়ে করবে। আফটার নভেম্বর ইলেকশন, মিড টার্ম বা আগে হতে পারে, ঠিক নাই ট্রাম্পের। কারণ বড় যুদ্ধে জড়ালে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হতে পারে এবং সেই সুযোগে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে ফেলতে পারে। তাই ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ থেকে দূরে রাখতে এবং পরিস্থিতি উত্তপ্ত রাখতে তেহরানের উপরে ধরনের বিচ্ছিন্ন নিয়ন্ত্রিত হামলা চালিয়ে যাওয়ার কৌশল নিয়েছে মার্কিন সামরিক কমান্ড। এদিকে ট্রাম্পের এই আগ্রাসী নীতির জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী। তেহরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসেফি খোসকাল জানিয়েছেন, তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো ইতিমধ্যে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। আকাশ প্রতিরক্ষা, অত্যাধুনিক ড্রোন এবং দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরান এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি স্বাবলম্বী। তবে এই সংঘাতের সবচেয়ে উদ্বেগের জায়গাটি হলো পারমাণবিক অস্ত্রের ইঙ্গিত। ইরানের সামরিক বাহিনীর অভ্যন্তরে এখন জোরালো দাবি উঠেছে, মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন রুখতে পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক মহলে তাই গুঞ্জন উঠেছে, ইরান কি তাহলে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে গোপনে পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যাচ্ছে? যদিও ইরান সরকারের পক্ষ থেকে এখন এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শর্ত না মানলে যে কোনো সময় পুরোদমে যুদ্ধ শুরু হতে পারে। অন্যদিকে তেহরানও স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা মার্কিন প্রশাসনের কোনো আশ্বাসে ভরসা রাখছে না। দুই পক্ষের এই অনড় অবস্থান এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যকে কোন ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। তবে যাওয়ার আগে প্রশ্নটা রেখেই যাচ্ছি, ওয়াশিংটনের এই গভীর চালের পাল্টা জবাব কি তবে দিতে চলেছে তেহরান? মধ্যপ্রাচ্যের বুকে কি সত্যি নেমে আসছে এক পরমাণু যুদ্ধ, নাকি ড্রোন আর মিসাইলের এই মনস্তান্ত্রিক খেলায় শেষ হাসি হাসবে অন্য কেউ? চোখ রাখুন আমাদের পর্দায়। আন্তর্জাতিক রাজনীতির ভেতরের খবর সব আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।